দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে, তো আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। এবং কে কাকে আগুনে ঝাঁপ দিতে বলছেন, আমি রিকোয়েস্ট করব, দেখুন আগুনে ঝাঁপ দেওয়া মানে আত্মহত্যা, আপনি আত্মহত্যা করবেন না প্লিজ, আপনার কাছে দয়া করে ধন্যবাদ। আপনাদের নিউজ চ্যানেল আরও বড় হোক, সমস্ত দর্শকদের আমার বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে সর্বপ্রথম আমডাঙ্গা এলাম, আমডাঙ্গা এসে একটা জিনিস দেখলাম যে বিশ্বজিৎ মাইতির ফেলাকে আর ফেস্টনে ভর্তি, কি বলবো? দেখুন আমি নিজেই জানি না যে এত ফ্ল্যাগ ফেস্টুন চারিদিকে ভরে যাবে, কারণ সাধারণ মানুষ এবং পুরনো দিনের যারা মানুষ এই আমডাঙ্গার, তারা নতুন করে রাস্তায় নেমে তারা পরিবর্তন চাইছে, তারা একটু শান্তি চাইছে, তারা একটু শান্তিতে বসবাস করতে চাইছে। এই নৈরাজ্য, এই জঙ্গলের রাজ তারাও পছন্দ করছে না। তাই আমাদের কর্মীরা যেখানে নেই সেখানে সাধারণ ঘরের মা বোনেরা তারা বেরিয়ে আসছে, এবং আমার বয়োজ্যেষ্ঠ জেঠু, যারা আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা রাস্তায় বেরিয়ে আসছে। এটা আমাদের কাছে নতুন একটা শক্তি, নতুন একটা প্রেরণা, নতুন একটা উদ্যম নিয়ে আমরা কাজ করতে পারছি। আপনি তো আরেকবার এমিরেট এর টিকিট পেয়েছিলেন, আপনি তো জিততে পারেননি, পরাজয় হয়েছিলেন। এবছরে আবার ফেরা ভাইজান আপনাকে টিকিট দিল, আপনি জিততে পারবেন, কতটা আশাবাদী? দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে আহ, আমরা কি দেখেছিলাম, একদিকে হাজার হাজার সেনা, আর একদিকে পঞ্চপাণ্ডব। কিন্তু সেই হাজার হাজার সেনা ষড়যন্ত্রেও অর্জুন পুত্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ দিতে হয়েছিল, এবং সেখানে ষড়যন্ত্রের শিকার হয়েছিল, কিন্তু পরে আপনার সত্যের জয় হয়েছিল এবং ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক তেমনি আমরা আইপ্যাকের যে ষড়যন্ত্র এবং তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রের কাছে, এবং বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স এবং তাদের যে গভীর ষড়যন্ত্র, এবং গতবারের পরাজয়টা সাধারণ মানুষের জয়, এবং আইপ্যাকের ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হয়েছিলাম। এবং এই প্রশ্ন শুধু আমরা তুলিনি, এই প্রশ্ন সাধারণ মানুষও তুলেছিল যে তৎকালীন সময়ে যে ভোট প্রক্রিয়া, কারা ভোট নিয়েছে, কারা ভোট গণনা করেছে, সেটা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রেখেই নির্বাচন পরিচালনা হয়েছিল। এবং সর্বোপরি আপনি যদি দেখেন যে ষড়যন্ত্র আর ষড়যন্ত্রকারী যদি মিলেমিশে এক হয়ে যায়, তখন সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং স্বাভাবিকভাবে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারী গত বছর এক জায়গায় হয়েছিল, এবং সেখানে আমরা বুঝে উঠতে পারিনি, আমাদের সাময়িক পরাজয় হয়েছিল, কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে আবার আমরা সামনের সারিতে এসেছি। এবং দেখুন, রাত আসলে সকাল হবে, আবার সকাল কেটে রাত্রি আসবে। তো স্বাভাবিকভাবেই মানুষ বুঝতে পেরেছে, মানুষ প্রতিবাদ করছে, মানুষ প্রতিরোধ করছে এই নৈরাজ্য এবং এই অন্ধকার, তারা ঘোচাতে চাইছে এবং একটা নতুন দিনের সকাল আনতে চাইছে। কারণ এই ষড়যন্ত্রে, যেমন আমার আরজি করের আমার বোন তিলোত্তমা খুন হয়েছে, রেপ হয়েছে, তার ইনসাফ পায়নি, বিদ্যুৎ মণ্ডল তার পরিবার ইনসাফ পায়নি, তামান্নার পরিবারকে বোমা মেরে মেরে দেওয়া হলো, তার কোনো ইনসাফ পায়নি। এবং এটা শুধু এখানে নয়, হাঁসখালির আমার যে বোনটাকে রেপ করা হলো, সে ইনসাফ পায়নি। এখানে তৃণমূলের রাজত্বে একজন সন্ন্যাসিনী, যার বয়স ৭৫-এর ওপরে ৮০-র ধাক্কা, সে পর্যন্ত নিরাপদ নয়। তো স্বাভাবিকভাবে আর কি বলবো, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইনারি পলিটিক্স এবং কোটি কোটি টাকা মানুষকে দিয়ে কেনার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র এবার ব্যর্থ হবে। ২০২৬-এ মানুষ ইভিএমে খাম চিহ্নে ভোট দেবে। পশ্চিমবাংলায় খাম এবং বাম জোট একসাথে জোট বেঁধেছে, তৃণমূল বিজেপি ভয় পেয়েছে। একদিকে ফুরফুরা শরীফ পীরজাদা আব্বাস সিদ্দিকী, তাঁর একটি নতুন দল আইএসএফ, আরেকদিকে মমতা ব্যানার্জি একটি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত দল, এবং ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী বিশ্বজিৎ মাইতিকে বেছে নিলেন, তৃণমূল কংগ্রেস থেকে কাশেম সিদ্দিকীকে বেছে নিলেন। কতটা ট্যাপ আপনার কাছে হবে বলে মনে হয়? দেখুন, আমি আমার দলের পৃষ্ঠপোষক শ্রদ্ধেয় আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, এবং আমি অবাক হয়ে যাই, আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী তাদের যে নতুন বিকল্পের কথা, নতুন বামপন্থার কথা, এবং আপনি দেখেছেন যে তৃণমূল বিজেপির ষড়যন্ত্রের কাছে আমাদের বারবার প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে, আমরা বিজেপির দালাল, ভোট কাটুয়া, এই সমস্ত বলে আমাদেরকে বিধ্বস্ত করার চেষ্টা হয়েছে। তৃণমূল ষড়যন্ত্রের কাছে আমরা ৪২ দিন জেল খেটেছি, গরিব মানুষ, পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে। সর্বোপরি ওয়াকফ সংশোধনী বিল ২০২৫, তার
তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছিল এবং আমাকে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে। এবং আপনারা সর্বোপরি আপনারা জানেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ফুরফুরা শরীফের পীরজাদাদের কাছে হার মেনেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের পুলিশ, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তিনি হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই পবিত্র ধর্মস্থান আপনার ফুরফুরাতে হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ সেদিন ফুরফুরার মানুষ শুনেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাকে কলুষিত করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান, তিনি বলেছেন যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত নমশূদ্র মতুয়া সমস্ত ধর্ম জাতি নির্বিশেষে মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং ভারতের সংবিধানকে মান্যতা দিতে হবে, এবং ভারতের সংবিধান যা অধিকার দিয়েছে প্রত্যেক নাগরিককে সেই সংবিধানের অধিকারকে বুঝিয়ে দিতে হবে। এই লড়াই আমরা জারি রেখেছি, এবং সংবিধানের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছে বিজেপি, এবং এই বিজেপি এবং তৃণমূলের বাইনারি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে স্বাভাবিকভাবেই। এবং মানুষকে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, মানুষকে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের তাস খেলতে চাইছে। যখন আমরা ভাতের কথা বলছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জাতের কথা বলছে। যখন আমরা কাজের কথা বলছি তখন আমাদেরকে এসআইআর নাগরিকত্বের প্রসঙ্গ নিয়ে আসছে। তো স্বাভাবিকভাবেই আজকে আমার দত্তপুকুরে আজকে আমরা ক্ষুদিরাম পল্লীতে গিয়েছিলাম। আমার কমরেড আছে এখানে, আমার বন্ধু সাথী, আমাদের শম্ভু দাশগুপ্ত বর্ষিয়ান নেতা, যে ক্ষুদিরাম পল্লীতে ১৯৯২ সালে দুর্বার ইউসিআরসি লাল ঝান্ডার আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, সেইখানে আজকে আমরা ঢুকেছিলাম। সেখানে ঢুকে দেখলাম মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। অর্ধেকের ৭৫% মানুষের তাদের নাম বাদ গেছে। এখানে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে, আর ওপার বাংলার যারা এপার বাংলায় চলে এসেছিল, যারা বাসস্থান করছে এই মতুয়া নমশূদ্র, তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমার দলের চেয়ারম্যান, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যে কথা বলছেন, সেই কথার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর দল তারা সিটিয়ে আছে, তারা ভয়ে আছে। কারণ নওশাদ এবং মীনাক্ষীর হাতে যদি এই বাংলার আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের যদি অধিকার চলে যায়, তাহলে এরা পিছনের সারিতে এ বাংলার মানুষ তাদেরকে আর কোনোদিন বাংলায় ক্ষমতা আনার স্বপ্নেও ভাববে না। এইটা বারবার তৃণমূল আর বিজেপি ভয় পাচ্ছে। ওধারে মাতিন সাহেব বলেছিলেন যে আব্বাস সিদ্দিকী হচ্ছে এক খজা, তানারই ভাই কাসেম সিদ্দিকী আপনাকে তো খজা বলছেন, আপনি কি বলবেন? দেখুন, এনারা হচ্ছে ধর্মগুরু। আমরা ছোট থেকে আমার বাবা মা শিক্ষা দিয়েছে, ধর্ম যারা গুরু হয় তারা হচ্ছে ধর্ম নিয়েই তাদের সামাজিক কাজকর্ম হয়। ধর্মগুরুরা মন্দির মসজিদ তৈরি করবে, ধর্মগুরুরা ধর্মের মাধ্যমে সমাজের বন্ধনকে রক্ষা করবে, সম্প্রীতির বাতাবরণ তৈরি করবে, হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলবেন, সমাজ ব্যবস্থার পরিবর্তনের কথা বলবেন। এখানে দেখছি ধর্মগুরুরা রাজনীতিতে এসে এবং এই ফজা কথাটা একটা নতুন শব্দ উৎপত্তি করে এই বাংলার সংস্কৃতিকে রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, যারা স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা করেছেন, এই ফজা কথাটা নতুন করে আমদানি করে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মাটিকে কলুষিত করার চেষ্টা করছেন। কারণ ধর্মের জায়গায় থাকবে, ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে, কিন্তু এই যারা ধর্মগুরু, এদেরকে আমি ফজা বলবো না। এরা ধর্মগুরু, এরা আমাদের কাছে নমস্য, সমাজের কাছে নমস্য। ধর্মগুরুরা ধর্মের কথা বললে ভারতবর্ষ সারা পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা হবে। যদি ধর্মগুরুরা রাজনীতিকে ধর্মের সঙ্গে মিলিয়ে ফেলেন, তাহলে আর ধর্ম প্রতিষ্ঠা হবে না এবং সামাজিক অবক্ষয় হবে। এটুকুই বলব, ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওনারা ধর্ম চারণ করুন, মানুষকে ভালো কথা বলুন। কিন্তু ব্যক্তি আক্রমণ করে আল্টিমেট কি, আমি কখনোই আমার শ্রদ্ধেয় কাসেম সিদ্দিকীকে একবারও বলিনি, তাকে অপমান করিনি, ফজাও বলিনি, তাকে মজাও বলিনি, তাকে কটু কথাও বলিনি। এবং আরেকটা কার কথা বললেন? মাতিন বাবু, মাতিন সাহেব। মাতিন স্যার। উনিও একজন ধর্মগুরু, হারোয়া থেকে দাঁড়িয়েছেন। উনি শব্দটা ১ম উৎপত্তি করেছিলেন। কিন্তু উনি দেখলাম আমাদের পিয়ারুল ভাই তার বিরুদ্ধে হারোয়াতে দাঁড়িয়েছেন। তো আমি জানি যে একবার যে থুতু ফেলে দিই, সেই থুতু চাটা মানে খুব বাজে ব্যাপার। কিন্তু ওনারা যে কথা বলেছেন এবং সমাজকে যেভাবে আমাদেরকে কলুষিত করার চেষ্টা করেছেন, ওনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখগুলো দেখুন। তৃণমূলকে ভোট দিলে এসআইআর এর নাম উঠবে, আইএসএফকে ভোট দিলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত
এরা সংবিধানকে অবমাননা করছে, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন, মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছেন। এই রকম তথ্য যদি থাকে অবিলম্বে আপনি পরিষ্কারভাবে তাদের তথ্য দিন। আমি এবং আমার পার্টির পক্ষ থেকে তাদের নামে থানায় গিয়ে এফআইআর করব। গত কয়েকদিন আগে দেখলাম কাশেম সিদ্দিকী আপনার নামে এফআইআর বলছে, কেন? কাশেম সিদ্দিকী এফআইআর করবেন? উনি যে তথ্য দিয়েছে নির্বাচন কমিশনকে, আপনার জাঙ্গিপাড়ায় থানায় ওনার নামে ৩ টে মামলা ছিল এবং একটা মামলা উনি ওখানে উল্লেখ করেছেন এবং এখনো ২ টো মামলা উল্লেখ করেনি। আমার তো সন্দেহ হচ্ছে ওনার চাচাজান কি সমস্ত কথা বলেছেন আমি এখানে বলতে চাই না। সেই সমস্ত মামলা ওই কেসগুলোর সঙ্গে যুক্ত নেই তো যে সামনেতে চলে আসবে। তো আমি বলি আপনি চাচাজানকে আগে আপনার বাড়িতে গিয়ে বোঝান চাচাজান কি সমস্ত বলছে। আর আপনি যে আমাকে কোর্টের কথা শোনাচ্ছেন এই সমস্ত বলবেন না। আপনি না, আপনার জন্য আ যদি কোর্ট খোলা থাকে ওনার জন্য মুখ খোলা। দেখুন, আমি বলেছি আমার পরিবার সম্পর্কে উনি জানেন না। আমার পরিবার একটা বামপন্থী পরিবার এবং সেই পরিবারের একটা ইতিহাস আছে। আমরা দারিদ্রতার সঙ্গে লড়াই করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। অতএব বামপন্থা কাকে বলে, আর আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কাকে বলে, ওনার কাছ থেকে শিখব না। উনি ধর্মের কথা বলুন, উনি সম্প্রীতির কথা বলুন, ওনার কাছে আমি মাথা পেতে দোয়া নেব। বিশ্বজিৎ মাইতি 2026 ইলেকশনে যদি জিতে, তা আমডাঙ্গা মানুষের জন্য কতটা উন্নয়ন করবে? দেখুন, উন্নয়ন তো পরের কথা। আমি যদি বেঁচে থাকি তারপরে তো উন্নয়ন। আপনি কোভিড পিরিয়ডে চলে যান না। কোভিড পিরিয়ডে আমরা সব ঘরের ভেতর বসেছিলাম। আমরা বেরোতে পারিনি এবং সেখানে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলাম। আমডাঙ্গা ১১ সালের পর সুরক্ষিত নয়। আমডাঙ্গার মা-বোন সুরক্ষিত নয়, আমডাঙ্গার সংখ্যালঘু মানুষ সুরক্ষিত নয়, আদিবাসী, দলিত, মতুয়া যারা আছে তারাও সুরক্ষিত নয়। আগে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, বোমাগুলি মুক্ত করতে হবে, তারপরে উন্নয়ন। আমার আমডাঙ্গার মানুষ এই মুহূর্তে উন্নয়ন চাইছে না। একটু শান্তিতে ঘুমাতে চাইছে আর তার সন্তান-সন্ততি প্রাথমিক অবস্থায় যাতে দুধে ভাতে থাকে তার ব্যবস্থা করতে চাইছে। তারপর কাজের ব্যবস্থা, তারপর হসপিটাল, তারপর রাস্তা, তারপর স্টেশন, তারপর স্বাস্থ্যকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, কলেজ। এগুলো তো আগাগোড়া আমরা বামপন্থীরা যেমন বলে এসছি, আমরাও সেই একই কথা বলছি। ২০১১ সালের আগে বামপন্থীরা আমডাঙ্গায় যুগল কিশোর মহাবিদ্যালয় তৈরি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছিলেন। একটা প্রাইমারি স্কুল তৈরি করতে পেরেছে? একটা আইসিডিএস স্কুল তৈরি করতে পেরেছে? বরঞ্চ যে স্বাস্থ্যকেন্দ্রগুলো ছিল, আজকে এই দত্তপুকুরের যে স্বাস্থ্যকেন্দ্র, আপনার বেড়াবেড়িয়ার স্বাস্থ্যকেন্দ্র, আজকে মরিচার স্বাস্থ্যকেন্দ্র, আজকে বোদাইয়ের স্বাস্থ্যকেন্দ্র, যেখানে বিড়াল, কুকুর, সাপ, ব্যাঙ বাস করছে। আর আমার সাধনপুর, আমার যে আ আ উলুডাঙ্গা আছে, উলুডাঙ্গা আমার ধারাপাড়ার ১২ বছরের সন্তানকে আমডাঙ্গা হসপিটালে খেলতে গিয়ে পড়ে গিয়ে অঘোরে প্রাণ হারাতে হয়। আর মেডিকেল কলেজ যে নাম দিয়ে মেডিকেল কলেজ করেছে বারাসাত মেডিকেল কলেজ, সেইখান থেকে ফেরত পাঠায়। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আর যে রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য, যে স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিরত অবস্থায় আমার তিলোত্তমাকে রেপ হতে হয়, খুন হতে হয়, এর থেকে আর আমরা কোন অন্ধকারে বাস করছি এর থেকেই প্রমাণিত। আপনি তো একজন শিক্ষিত সমাজের মানুষ, আপনি যেই ভোটে দাঁড়িয়েছেন আর আপনি অ্যাডভোকেট বলে প্রচার করছেন। বুঝলাম না। আপনি একজন শিক্ষিত মানুষ, এটা সবাই জানে, কিন্তু আপনি যেই ভোটে দাঁড়িয়েছেন আর আপনি অ্যাডভোকেট বলে প্রচার করছেন, এটা কোন রাজ্য? দেখুন, আ আ ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে হয় না। আমার বাবা-মার কষ্টের অর্জিত টাকায় আমাকে পড়াশোনা করতে হয়েছে এবং মানুষের সেবার জন্যই আমাকে ২৪ ঘন্টা মানুষের সেবাতেই আমি থাকি। আমার পার্টির যদি ওয়েবসাইট দেখেন, আমার পার্টির যদি পেজ থাকেন, সেখানে আমার সম্পর্কে উল্লেখ করা আছে। অতএব আপনার যদি কোনো আইনি পরিষেবা থাকে, আইনি যদি কোনো প্রয়োজন হয়, আপনি আসবেন আমার কাছে, বিনা পয়সায় আপনাকে সহযোগিতা না, না, করব। কাশেম সিদ্দিকী একদম পরিষ্কার বলেছে মিডিয়ার সামনে যে উনি অ্যাডভোকেট, ওনার কোনো ইয়ে নেই, অ্যাডভোকেট বলে দাবি করছেন। দেখুন, এলএলবি নিয়ে পড়লে তাকে কি বলে সেটা কাসেম সিদ্দিকীকেই জিজ্ঞেস করুন। আইন নিয়ে পড়াশোনা করলে তাকে কি বলে সেটা কাসেম সিদ্দিকীকেই জিজ্ঞেস করুন। ওনার মতো আমি সেলিব্রিটিও নই, ওনার মতো দেশ-বিদেশেও আমি ঘুরতে যাইনি। উনি বলছেন আমি দেশ-বিদেশে ঘুরতে গেছি, ওনার চাচাজান বলছে ও মিথ্যা কথা বলছে। ওনার পরিবারে উনি দাঁড়িয়ে ওনার শিক্ষাগত যোগ্যতা কি আছে উনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রমাণ করুক। আর ওনাকে বলব আমার যে কোয়ালিফিকেশন, আমার যে ইউনিভার্সিটি, উনি ওই আমার ওই ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওনার ওই জাল ডিগ্রি আমার নেই। ঠিক আছে? আমি কষ্টের পয়সায়, আমার বাবা-মায়ের কষ্টের পয়সায় ঘাম রক্ত ঝরিয়ে যে অর্জিত টাকা, সেই টাকায় আমি আইন পড়াশোনা করেছি। গত কয়েকদিন আগে আমডাঙ্গা একটা দৃশ্য দেখলাম, স্ট্যাটাসে রফিকুর রহমান বসে আছে এবং কাশেম সিদ্দিকী বসে আছে। সেখানে বলছে যে আমি আমডাঙ্গায় সর্বপ্রথম উন্নয়ন করতে এসেছি। তাহলে এত বছর ৩ বছর যিনি এমএলএ ছিলেন রফিকুর রহমান, তিনি কি কোনো উন্নয়ন করেন?
সেটা নিয়ে ওদের একটা ব্যাপক ঝামেলা হয়। ঝামেলার পরবর্তীতে রফিকুর রহমানকে জিজ্ঞাসা করলে রফিকুর রহমান একই কথা বলল যে, "আমি কাসেম সিদ্দিকীকে চিনি না, আমি মমতা ব্যানার্জিকে চিনি।" কি বলবো? দেখুন, ওনারা হচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবং আমাদের বাম জোট। অতএব আমি বাম জোটের প্রার্থী। ওনাদের তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে আমার বলার একটু ইচ্ছা নেই। কিন্তু দীর্ঘ ১৫ বছরের এমএলএ, আমডাঙ্গা থেকে নির্বাচিত হয়েছেন। তিনি আমার পিতৃতুল্য, আমার বাবার বয়সী। তার সঙ্গে রাজনৈতিক আমার মতপার্থক্য আছে, আগামী দিনেও রাজনৈতিক মতপার্থক্য থাকবে। কিন্তু একটা দলের কাছে একজন দলের কর্মী বা দলের নেতা, দলের এমএলএ যদি হেনস্থা হয়, তার শারীরিকভাবে তিনি যদি হেনস্থা হয়, আমি একজন সমাজকর্মী হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে স্বাভাবিকভাবেই তার পাশে ছুটে যাওয়াটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। এবং আমি ছুটে গেছি, সেটা আমার দায়িত্ব, সেটা আমার কর্তব্য। এবং আমি মনে করি যে আমডাঙ্গাতেও আমি ওই বীরভূমে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের মারামারি বকটুই, তার ছায়া দেখতে পাচ্ছি আমরা। অতএব আমরা বামপন্থীরা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে আইএসএফ, আমাদের যারা বামফ্রন্টকে সরিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলেন, তারা আজকে বুক চাপড়াচ্ছে, কপাল চাপড়াচ্ছে। তাদের পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাম জোট আছে। কাসেম সিদ্দিকী বলছে, "মমতা ব্যানার্জি যদি আমাকে বলে আমি আগুনে ঝাঁপ দেবো।" আব্বাস সিদ্দিকী যদি বিশ্বজিৎ মাইতিকে বলে বিশ্বজিৎ মাইতি আগুনে ঝাঁপ দেবে? দেখুন, আমার নেতা আব্বাস সিদ্দিকী, আমার নেতা নওশাদ সিদ্দিকী আগুনে ঝাঁপ দেওয়ার কথা কখনোই বলবেন না। তিনি কি বলবেন? তিনি বলবেন, "বিশ্বজিৎ, তোমার দায়িত্ব মন্দিরের পাশে যে ভিক্ষুকগুলো বসে আছে তাদের কর্মসংস্থান করা, তাদের বাড়িতে খাদ্যের ব্যবস্থা করা। মসজিদের পাশে যারা বসে আছে তাদের খাদ্যের ব্যবস্থা করা, তাদের শিক্ষার ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয় তৈরি করা, কলেজ তৈরি করা, হাসপাতাল তৈরি করা, মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানো।" এটা আমার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বলবেন। আমার নেতা আগুনে ঝাঁপ দেওয়ার কথা কখনো বলতে পারে না, আগামীতেও বলবে না। এবং কে কাকে আগুনে ঝাঁপ দিতে বলছেন, আমি রিকোয়েস্ট করব, দেখুন, আগুনে ঝাঁপ দেওয়া মানে আত্মহত্যা। আপনি আত্মহত্যা করবেন না। প্লিজ আপনার কাছে দয়া করে রিকোয়েস্ট করছি। কতটা সাড়া পাচ্ছে? দেখুন, আমি আপনাদেরকে বললে তো আমার অতিরঞ্জিত হবে, বেশি কথা বলা হবে। তো আপনি গিয়ে একটু খোঁজ খবর নেন। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ ভয়ে আছে। মানুষ খামচিহ্নে ভোট দেবে। ২৯ তারিখে রাস্তায় নেমে ভোট হবে। আর শম্ভুদা, ৪ তারিখে আমরা লাল আবির লাল আবির মাখবো। এবার ভোটটা কি সুস্থভাবে হবে বলে মনে হয়? আমরা বলেছি, পুলিশ প্রশাসনকে একটু আগেই আমরা বলে এসেছি যে, আপনাদের ২৯ তারিখের থানার ফোন বাজবে তো? থানার ফোন যদি না বাজে, আমার কর্মীরা মাথায় কাফন বেঁধে, কোমরে গামছা বেঁধে, খালি পায়ে খেলবে। আর একদিকে মীনাক্ষী মুখার্জি আর একদিকে নওশাদ সিদ্দিকী লাল কার্ড হাতে নিয়ে থাকবে। ফাউল করলে ভাই মাঠের বাইরে বের করে দেওয়া হবে।